লা লিগার থার্ড ম্যাচ খেলতে কিছুক্ষণ পর মাঠে নামতেছে বার্সা। ইতিমধ্যেই স্টার্টিং 11 পাবলিশ করে দেওয়া হয়েছে, অনেক আগেই পাবলিশ হয়েছে। তো আমরা স্টার্টিং 11-এ হুয়ান গার্সিয়াকে দেখতে পারতেছি, সে থাকারই কথা ছিল। আর রোনাল্ডো আরাউজোকে বেঞ্চে রাখা হয়েছে, ক্রিস্টানসেনকে দেওয়া হয়েছে। আর কুবার্সিও নাই, স্টার্টিংয়ে আমরা ক্রিস্টানসেনকে পাইতেছি। আর সাথে হয়তো এরিক গার্সিয়াকে সেন্টার ব্যাকে দেখা যাইতে পারে, যেহেতু কুন্দে এবং বালদে দুইটাকেই দুই সাইডে দেখ মানে দেখা যাইতে পারে। তাদের ন্যাচারাল যে পজিশনটা আছে সেটা তো আসলে মানে রাইট ব্যাক লেফট ব্যাক, তো ওই সাইডটা আমার কাছে মনে হয় যে তারা দুইজনই মানে দুইটা সাইডটা কাভার করবে। সেক্ষেত্রে এরিক গার্সিয়াকে হয়তো সেন্টার ব্যাক এবং ক্রিস্টানসনের সাথে এই মানে মানে ক্রিস্টানসন আর এরিক গার্সিয়া এই দুইটাকে হয়তো দেখা যাইতে পারে। এটা আরেকটা পরিকল্পনা এর অংশ থাকতে পারে বলে আমি মনে করতেছি, যেহেতু রোনাল্ডো আরাউজো এবং কুবার্সি এই দুইজনকে একসাথে ভাবা যাইতেছে, কিংবা মানে ভাবনার একটা জায়গা আছে, এই দুইজন মানে একসাথে থাকতে পারে। তো একইভাবে ক্রিস্টানসেন এবং এরিক গার্সিয়া এই দুইজন কী করে না করে সেটাও হয়তো একটা দেখার বিষয় হতে পারে। তাছাড়া ক্রিস্টানসেন, এরিক গার্সিয়া, কুন্দে বালদে এই চারটা একসাথে কীভাবে ব্যাক সাইডটা সামাল দেয় না দেয়, তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা কতটুকু পরিমাণ ব্লক করে, সেটা হয়তো একটা খতিয়ে দেখার বিষয় হওয়ার মানে তাগিদ থাকতে পারে বলে আমি মনে করতেছি। তাছাড়া এটা একটা ভিন্ন পরিকল্পনার অংশ হতে পারে, যেহেতু পুরোপুরি আমরা কুবার্সিকেও পাইতেছি না, রোনাল্ডো আরাউজোকে পাইতেছি না। তো এটা মানে গত ম্যাচের সাথে যদি ব্যাকলাইনটাকে কম্পেয়ার করা হয় তাহলে তো অনেক ফারাক দেখা যায়। গত স্টার্টিং 11 তো কুন্দেই ছিল না, ওই রাইট সাইডে এরিক গার্সিয়া স্টার্ট করছিল, এখন আমরা কুন্দেকে পাইতেছি, আবার এরিক গার্সিয়াও থাকতেছে, সেই সাথে রোনাল্ডো আরাউজো নাই, কুবার্সিও নাই। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা পরিকল্পনার একটা বিশাল অংশ হতে পারে। তবে এই ধরনের রিস্ক নেওয়া, এটাকে আমি রিস্ক হিসাবে এই মুহূর্তে আখ্যায়িত করব, যেহেতু এখানে কুবার্সি একটা ফিট প্লেয়ার, মানে টিমের সাথে ফিট প্লেয়ার। রোনাল্ডো আরাউজো যে পরিমাণ তার গেম সেন্স বার্সাকে কেন্দ্র করে, তো এইটা আমার কাছে মনে হয় বিশাল একটা অ্যাডভান্টেজ, দুইজনই নাই। আবার এখানে কুন্দেকেও দেওয়া হয়েছে, এরিক গার্সিয়াকেও দেওয়া হয়েছে, যে এরিক গার্সিয়াকে গত ম্যাচটাতে রাইট ব্যাকে ব্যবহার করা হয়, এখন এখন দেওয়া হয়েছে আবার কুন্দে রাইট ব্যাকে খেলে। তো মানে একটু এখানে সাংঘর্ষিক বিষয় আদি চলে আসছে বলে আমি মনে করতেছি। যদিও এরিক গার্সিয়াকে আমরা ভার্সেটাইল যেই খেলাটা সেটা প্লে করতে অনেক সময় দেখি। তবে লা লিগার এটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ, যদিও বার্সা আমার কাছে মনে হয় যে এই যে স্টার্টিং 11টা ব্যাক সাইডটা যেইভাবে মানে সিলেক্ট করছে কোচিং স্টাফরা, এখানে কনফিডেন্সটা যে তাদের আছে, কোচিং স্টাফরা যে ভিন্নভাবে চিন্তা করতেছে কিংবা ওয়াইডলি থিঙ্ক করতেছে, এইটা খুব ভালোভাবেই ফুটে উঠতেছে বলে আমি মনে করতেছি। কারণ কুবার্সি এবং রোনাল্ডো আরাউজো এই দুইজনকেই একসাথে সরিয়ে নেওয়া, বসিয়ে রাখাটা আসলে ছোটো কোনো বিষয় না। তো এইটা একটা মানে বিষয়। আর মাঝখানে তো আমি প্রত্যাশা করছিলাম যে অলমোকে হয়তো মানে অলমোকে দেখার আমার ছিল, আমি বলছিলাম আমার পূর্বের ভিডিওগুলোতে, তো অলমোকে দেয়া হয়েছে। আমি জানি না যে আমার কথাগুলো হ্যান্সি ফ্লিক শুনছেন কিনা। তো এরকম এমন হইলেও হইতে পারে, যদিও আমরা অলমোকে গত ম্যাচটাতে স্টার্টিংয়ে দেখি নাই। অলমোকে আমি আমার পূর্বের ভিডিওতে বলছিলাম যে তাকে আমি স্টার্টিংয়ে দেখতে চাই, এটা আমার একটা প্রেডিকশনও ছিল যে সে থাকার সম্ভাবনা অনেক বেশি পরিমাণে থাকলেও থাকতে পারে, তো অলমো আছে। আর ফ্রাঙ্কি ডিয়ংকে দেওয়া হয়েছে স্টার্টিংয়ে, এটা ভালো। পেদ্রি তো আছেই, পেদ্রি অলমো এই দুইটাকে আমি চাইছিলাম। আর রাফিনাকে নিয়ে কথা বলছিলাম যে তাকে মানে গত ম্যাচটার মতো অ্যাটাকিং মিডে দেওয়া হয় কিনা। তো রাফিনা আছে ঠিকই মানে স্টার্টিংয়ে, কিন্তু তাকে ওই পজিশনে দেখা যাবে না বলে আমি মনে করতেছি, যেহেতু পেদ্রি, অলমো, ফ্রাঙ্কি ডিয়ং তিনটাই একদম প্রপার মিড চলে আসছে, তাহলে রাফিনাকে এখন এখানে আর দৌড়াদৌড়ি করার কোনো দরকার আছে বলে আমি মনে করতেছি না। রাফিনা এখন পুরোপুরি একদম ডাইভার্ট হয়ে কিংবা একদম ফ্রিলি সে তার রুলটা প্লে করতে পারবে বলে মনে করতেছি। যদিও ম্যাচটা স্টার্ট হলেই তখনই দেখা যাবে, রাফিনাকে হয়তো লেফট সাইডটাতে স্টার্ট করতে দেখা যাইতে পারে। আর যেহেতু ফেরান তুরেজ আছে, সে তো নাম্বার 9 রুলটা প্লে করবে, লামিনী আমাল তার তো ন্যাচারাল পজিশনটা রাইট উইংটা, সেটাই সে মানে হল্ড করবে, এটা তো স্বাভাবিক অর্থেই বলা যায়। তো যেহেতু প্রপার তিনটাই মিড হ্যান্সি ফ্লিক ব্যবহার করতে চাইতেছেন, সেক্ষেত্রে রাফিনাকে আমরা গত ম্যাচের মতো দেখব বলে মনে করছি না। তার পজিশন সংক্রান্ত যেমন চেঞ্জ আসতেছে, ঠিক তেমনই তার খেলার যে স্টাইলটা আছে, যে প্রসেসে সে আগায়, তো এই প্রসেসের মানে অনেক ধরনের অল্টারনেটিভ যে ওয়ে আছে ওইগুলো হয়তো আমরা
মাঠের মধ্যে লক্ষ্য করতে পারি, যেটা গত সিজনে অনেক বেশিভাবে দেখা গেছে। তো যে স্কোয়াডটা দেওয়া হয়েছে এটার উপরে অবশ্যই ভরসা আছে, আর কোচিং স্টাফরা এইটা তো অনেক চিন্তাভাবনা করেই সিলেক্ট করছেন, তার মানে এখানে তারা ভরসা রাখতেছেন যথেষ্ট পরিমাণ। তো তারা কীভাবে একদম স্টার্টিং থেকেই একদম শুরুর মিনিট থেকেই ফার্স্ট হাফটা কীভাবে কাভার করে এটা হবে দেখার একটা বিষয়, যেহেতু ফুটবলের যেই হিসাবে খেলাটা হয় দুইটা হাফ থাকে, সেটা তো আর আপনারা সবাই জানেন। তবে ফার্স্ট হাফটা এই স্টার্টিং এলিভেনটা কীভাবে রান করে না করে এইটা দেখা খুবই ইম্পর্টেন্ট হবে, এবং সবথেকে বড় কথা হইতেছে তারা তাদের রিদমটা কতটুকু পরিমাণ সলিডলি হল্ড করতে পারতেছে, এটা হবে গিয়ে একটা বড় মুখ্য বিষয়। কারণ গত ম্যাচটাতে আমরা দেখছি যে একদম ফার্স্ট হাফেই দুইটা গোল কনসিড করে বসে বার্সা, যদিও সেকেন্ড হাফের খেলাটা ছিল অন্যরকম, সম্পূর্ণই বার্সা কেন্দ্রিক, পুরোই অপোনেন্ট পুরোই কন্ট্রোলিং হয়েছে বার্সার দ্বারা, সেটা ঠিক আছে। কিন্তু এভাবে তো একদম এক হাফ ছেড়ে দিয়ে বসা তো কোনোভাবেই যৌক্তিক বিষয় হয় না। অবশ্যই বার্সার জন্য এটা প্রশ্নই আসে না। একদম মানে ফার্স্ট হাফ থেকেই ডমিনেশন, কন্ট্রোলিং সব কিছুই বার্সার দখলে থাকবে এমনটাই আশা। তবে মাঠের খেলা সেটা প্রমাণ করতে হবে। এখানে অপোনেন্টকে তো আর একদম মানে ছোটো করে দেখা তো কোনোভাবেই সম্ভব না। যে কোনো টিম যে কোনো সময় দেখা যায় যে যে কাউকেই কন্ট্রোল করতেছে, যখনই দেখা যায় মোমেন্টাম বুঝতে পারতেছে, কিংবা প্লেয়ার মানে যেই টিমের প্লেয়াররা খেলার যে মানে এনভায়রনমেন্টটা আছে এটার সাথে যত তাড়াতাড়ি ম্যাচ করতে পারে, এবং কোন স্টাইলে তাদের বিপক্ষ দলটা আগাইছে ওইটা বুঝে যখন মুভমেন্টটা সাজাতে পারে, তখন দেখা যায় যে অপোনেন্টকে কন্ট্রোল করতে পারা ওই টিমের জন্য অনেক সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে গত ম্যাচে বার্সার মানে যাদের এগেনস্টে খেলছে, লেভান্তের এগেনস্টে, তারা ফার্স্ট হাফটা পুরোই বার্সাকে মানে এক করতে বলা যায়, যে যেহেতু দুইটা গোল তারা স্কোর করছিল, সেই অর্থেই বলা যায় যে তারা বার্সাকে একদম পাত্তাই দেয় নাই। কিন্তু সেকেন্ড হাফে আমরা পুরো উল্টো জিনিস দেখতে পারছি। তো আমি আশা করতেছি যে এই ম্যাচটাতে বার্সা একদম শুরু থেকেই ডমিনেটের দিকে মনোযোগ দিবে, এটা দেওয়া উচিত। কারণ একদম সিজনের শুরু থেকেই ফাইটিং মেন্টালিটি এবং ডমিনেটিং মেন্টালিটিটা খুব ভালোভাবে আয়ত্ত করার দরকার। কারণ যত সময় যাবে সেটা ততটুকু পরিমাণ দেখা যাবে যে বিস্তৃতি ঘটতেছে, এবং যেইটা বেশি দরকার সেইটাতেই তো মনোযোগ দেওয়াটা মানে উচিত। তো মানে একদম ম্যাচের শুরুতেই যদি কন্ট্রোলিংয়ের দিকে ফোকাস করা যায় এবং সেটাকে যদি ঠিকঠাক মতো পকেট করা যায়, তো এইটার মধ্য দিয়ে দেখা যাবে যে অপোনেন্টকে খুব ভালোভাবেই মানে মানে না চানু যাইতেছে, যেটা মানে অনেক বেশি পরিমাণ মানে প্রত্যাশিত বিষয়। আমি যেই টিম সাপোর্ট করি, আমি যেই টিম মানে আমার পছন্দের, সেই টিমই তো আমি চাইবো যে সব সময় যাতে মানে অপোনেন্টকে কন্ট্রোলিংয়ের উপরে রাখে, ডমিনেটিংয়ের উপরে রাখে। কিন্তু এটা তো আসলে সবসময় সম্ভব হবে না, এটা মানতেই হবে। কারণ গত ম্যাচটাই তার প্রমাণ, আমরা স্টার্টিং হাফে দেখছি একরকম, কিন্তু এন্ডিং হাফে গিয়ে পুরো উল্টো রকম চিত্র। তো ফুটবলে যে কোনো কিছু হতে পারে, এটার জন্য প্রস্তুত থাকা খুবই দরকার। কিন্তু সব কিছুর পরেও তো প্রত্যাশার জায়গাটা সবসময় ওয়াইড থাকে, অনেক বেশি উন্নত থাকে। তো প্রত্যাশার জায়গা এটাই, যাতে এই ম্যাচটাতে বার্সা একদম শুরু থেকেই কন্ট্রোলিং নিতে পারে, এবং সর্বোপরি যাতে টিম ওয়ার্কটা বের হয়ে আসে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। কোনো মানে নির্দিষ্ট স্বার্থকে প্রাধান্য না দিয়ে দলের যেই মুখ্য লক্ষ্য আছে ওই দিকে মানে দাবিত হওয়াটা পুরো টিমের উদ্দেশ্য হওয়া দরকার, যেটা গত সিজনে ছিল। আমি মনে করতেছি যে বার্সা এই যে টিমটা আছে এটা অবশ্যই টিম ওয়ার্কের দিকে অনেক বেশি ফোকাস করবে। টিম ওয়ার্ক যখন প্রপারলি বের হয়ে আসে তখন বিপক্ষ দলকে নিয়ন্ত্রণ করতে পারা অসম্ভব কোনো কিছু হয় না, বরং এটা আরও সহজ হয়ে দাঁড়ায়। তো বার্সা আজকের ম্যাচটা আশা করতেছি যে ভালো একটা স্কোরে উইন করবে এবং শেষমেশ 3টা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে।